প্রযুক্তি উন্নয়নে বদলে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে গতানুগতিকতা, বিবর্তন ঘটছে মানুষের জীবনধারায়। জীবনে মুখ্য অনুষঙ্গ হয়ে উঠেছে প্রযুক্তি। বিজ্ঞানীদের প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির খোঁজ খবর নিয়ে উইন্ড টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি রিধিমা। টেকসই ভবিষ্যৎ আর পরিবেশ বান্ধব ক্লিন ইঞ্জিনিয়ারিংয়ের নতুন সব আইডিয়া নিয়ে বিশ্বমঞ্চের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্ম। আন্তর্জাতিক পরিমণ্ডলে তেমনই এক সাড়া জাগানোর নাম আনিসা তাবাসসুম। 30 ক্লাব লিডারশিপ প্রোগ্রাম থেকে জাপান সফর কিংবা দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক ফোরামে ক্লিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পেপার প্রেজেন্টেশন, সবখানে নিজের প্রতিভা স্বাক্ষর রেখেছে নবম শ্রেণীর এই শিক্ষার্থী। এমনকি আন্তর্জাতিক গবেষণা সংস্থা IEEE-তেও স্থান করে নিয়েছে তার বৈজ্ঞানিক গবেষণা। I'm a young researcher and a curious personal, obviously, who likes to explore new stuff. And I have also accomplished many awards in different Olympiads all over the country, both national and international. So Conrad Challenge হয়েছিল এবং আমি ওটাতে আমার টিমমেটসদের সাথে পার্টিসিপেট করেছিলাম। সো ওইখান থেকে আমরা যে 30 ক্লাবটা আছে ওইটার ব্যাপারে জানতে পারি অ্যান্ড দেন লেটার আমরা ওইটা একটা মেম্বার হই। সো ওইখান থেকে যে ইনিশিয়েটিভটা যে 30 লিডারশিপ প্রোগ্রাম, এটাতে অ্যাকচুয়ালি ওইটার ব্যাপারে জানতে পারি অ্যান্ড দেন উই পার্টিসিপেটেড দেয়ার অ্যান্ড I was one of the top 15 finalists who got opportunity to go to Japan to present their video presentation. 30টা বেসিক্যালি একটা ভিডিও প্রেজেন্টেশন ছিল। এখানে আমি প্রেজেন্ট করেছি যে কিভাবে আমাদের সোসাইটি ইয়াং টিনেজারদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে আমরা যেগুলো ছোট ছোট সমস্যা, মেডিকেল ইস্যুস, যেমন ছোট মেডিকেল ইস্যুস যেগুলো, ওইগুলো কীভাবে আমরা ডক্টরসদের কাছে না গিয়ে রাদার আমরা এই ইয়াং টিনেজার্সদের দিয়ে সলভ করতে পারি। সো ইট ওয়াজ বেসিক্যালি আ সোশ্যাল সার্ভিস টাইপ অফ প্রোগ্রাম, যেটা দিয়ে আমরা আর্নিংও করতে পারি। সো ইটস আ সোশ্যাল বিজনেস। আই ওয়াজ সার্চিং যে what are like my research opportunities in the world and I got this conference. আমার মনে হয়েছিল যে কনফারেন্সটা প্রবাবলি আমার যে আইডিয়াটা ছিল তখন অ্যালগরিদমিক কার্বনিক বায়াস, এটার সাথে অ্যালাইন করে। সো তখন আমি ওইখানে আমার যে অ্যাবস্ট্রাক্টটা ওইটা আমি দিয়েছিলাম অ্যান্ড later it got accepted among like a lot of abstracts from all over the world. So my abstract got like accepted in one of them and ওইখানে আমি হচ্ছে এই বছর সিওলে সাউথ কোরিয়াতে যে কনফারেন্সটা হয়েছে ওইটাতে আমি এটা প্রেজেন্টেশন দিতে গিয়েছিলাম। I think biggest supporter obviously আমার আম্মু আব্বু। They helped me a lot through all this process. নতুন কিছু ক্রিয়েট করা বা সোসাইটির জন্য কিছু একটা করা, এই দিক দিয়ে আমার প্যারেন্টস আমাকে অনেক হেল্প করেছে। আমার মেয়ে বিভিন্ন রিসার্চ পেপার নিয়ে কাজ করছে এবং 2টা দেশেও গিয়েছে, সে দক্ষিণ কোরিয়া এবং জাপানে। সে নিজের থেকেই এগুলো করে, তবে ওকে আমি কোনো কিছু চাপিয়ে দিই না এবং তার পাশাপাশি পড়াশোনাতেও মাশাআল্লাহ ভালোই করছে। দেশের জন্য ও যেন ভবিষ্যতে অনেক বড় কিছু বয়ে আনে। স্পেস ইনোভেশন ক্যাম্প বেসিক্যালি বললাম আমার রুট ছিল। এখান থেকে আমি যত স্কিলস দরকার একটা প্রপার লিডার হইতে, যে কমিউনিকেশন দরকার বা লিডারশিপ স্কিলস দরকার বা কথা বলার যে একটা এফিসিয়েন্সি, এই জিনিসগুলো আসলে আমাকে স্পেস ইনোভেশন ক্যাম্প থেকে শিখেছি। আমি এখান থেকে ডিফারেন্ট মানুষের সাথে মিট করেছি, তাদের সাথে কথা বলেছি, নতুন কিছু জেনেছি। সো আই থিঙ্ক এভরিওয়ান শুড ট্রাই ইট আউট। সবার ডিফারেন্ট ফিল্ডে প্যাশন থাকবে, বাট আই উড tell them to be ambitious and to look for something more higher. Like যদি কেউ স্টার্ট করতে চায়, they should start from small and at a time তারা ওই পর্যন্ত যেতে পারবে যে তারা সেটা যেটা ইমাজিনও করতে পারেনি। মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানে তরুণদের আগ্রহ বাড়াতে শুরু হয়েছে 21তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো অলিম্পিয়াড 2026। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতার মাধ্যমে দেশ জুড়ে স্কুল কলেজের প্রতিভাবান শিক্ষার্থীদের বাছাই পর্ব শুরু হয়েছে। আয়োজকরা জানান, দেশব্যাপী স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে মোট 4টি ধাপে এই অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে।
প্রথম ধাপে ৩ জুলাই থেকে জেলাভিত্তিক অনলাইন সিলেকশনের পর দ্বিতীয় ধাপে ৮টি বিভাগীয় শহর এবং 2টি জেলা শহরে আগামী ১৭ জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে বিভাগীয় প্রতিযোগিতা থেকে বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো অলিম্পিয়াড জাতীয় প্রতিযোগিতা। চূড়ান্ত ক্যাম্প থেকে নির্বাচিত সেরা প্রতিযোগিতা ২৯ থেকে ৩১ জুলাই ৫ জন প্রতিযোগী পরবর্তীতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ক্রমবর্ধমান সম্প্রসারণ এবং ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবে ৪,৫০০-এর বেশি কর্মী ছাঁটাই ঘোষণা দিয়েছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তার বিপুল ব্যয় ও ব্যবসায়িক মন্দা মোকাবিলার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তির বাজারে বড় বড় প্রতিষ্ঠানগুলো এখন এআই প্রযুক্তির ব্যাপক বিনিয়োগ করছে, যা চলতি বছর $৭০০ বিলিয়ন ছাড়াতে পারে। এ কারণে কোম্পানি মুনাফা ধরে রাখা এবং প্রয়োজনীয় ব্যয় মেটানোর চাপ ক্রমাগত বাড়ছে, যার প্রভাব পড়ছে প্রযুক্তির খাতে। দীর্ঘ সময়ের মন্দা কাটিয়ে উঠতে সোমবার ৪,৫০০-এরও বেশি কর্মী ছাঁটাইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেয় উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। তাদের মূল লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিকাঠামো। এতে বিপুল অর্থ বিনিয়োগ ও ব্যবসায়িক দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির কারণে কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত। এর আগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় ৭% বা ৯,০০০ কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল মাইক্রোসফট। পরবর্তীতে এর মধ্যে প্রায় ১/৩ কর্মী এই প্রস্তাব গ্রহণ করেছেন বলে জানা যায়। বিশেষজ্ঞরা বলছেন, এআই ভিত্তিক সরঞ্জামগুলো ধীরে ধীরে দৈনন্দিন ব্যবসায়িক কাজকে আরও সহজ ও স্বয়ংক্রিয় করে তুলছে, যা সফটওয়্যার খাতে প্রতিযোগিতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে বিশ্ববাজারে ডেটা সেন্টারের চাহিদা বৃদ্ধির কারণে মেমোরি চিপের দামও বেড়ে গেছে। মূল্যবৃদ্ধির এই ধাক্কা সামলাতে মাইক্রোসফট তাদের জনপ্রিয় গেমিং ডিভাইস এক্সবক্স কনসোলের দামও বাড়াতে বাধ্য হয়েছে। তরুণ ও যুব সমাজকে আইসিটি বিষয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার, জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। টাঙ্গাইলে মধুপুরের জটাবাড়ি ও আদর্শ কামিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 10,000 ডিজিটাল ল্যাব স্থাপনের কাজ চলছে। আরও নতুন করে 2,000 ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। মন্ত্রী বলেন, দেশের তরুণ ও যুবশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করে তাদের দেশের বাইরে পাঠানো হবে। অলমোস্ট 10,000 ডিজিটাল ল্যাব কিন্তু বিভিন্ন স্কুল কলেজ দেওয়া হয়েছে এবং কিছু কিছু মাদ্রাসায় দেওয়া হয়েছে। আমরা যেটা খোঁজ নিয়েছি, অনেক জায়গায় ডিজিটাল ল্যাবগুলি ঠিকভাবে কাজ করছে না, ফেলে রেখেছে। তো ম্যান পাওয়ার অভাব, ইলেকট্রিসিটির অভাব, কাঠামোগত অভাব আছে, এর জন্য কিন্তু চালু হচ্ছে না। কিন্তু আমার কাছে কিন্তু এখনও প্রচুর ডিমান্ড আছে এই ডিজিটাল ল্যাবের জন্য। এবার ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে জানাবো বিজ্ঞানের আরও বিস্ময়কর তথ্য। সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম বিজ্ঞান ও প্রযুক্তিতে। জীবন্ত মানব নিউরন ব্যবহার করে ল্যাবে কৃত্রিম মস্তিষ্ক তৈরি করেছে ইরান। মানুষের মতো নিজে নিজে শিখতে সক্ষম এই প্রসেসরটি প্রচলিত সুপার কম্পিউটারের চেয়ে 10 লক্ষ গুণ কম শক্তি খরচ করে। এই সাফল্যের মাধ্যমে বিশ্বের মাত্র কয়েকটি দেশের দখলে থাকা অত্যাধুনিক অর্গানাইজড ইন্টেলিজেন্স প্রযুক্তি বৈশ্বিক দৌড়ে প্রবেশ করল ইরান। বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্বে এক কল্পনাতীত বিপ্লবের জন্ম দিল ইরান। ল্যাবে জীবন্ত মানুষের ব্রেন সেল বা নিউরন দিয়ে দেশটি তৈরি করেছে একটি কৃত্রিম মস্তিষ্কের প্রোটোটাইপ, যা মানুষের মতোই শিখতে সক্ষম। প্রথাগত সিলিকন চিপের দিন ফুরিয়ে আসার এই সময়ে বিশ্বজুড়ে এখন সবচেয়ে আলোচিত বিষয় অর্গানাইজড ইন্টেলিজেন্স বা ওআই। এটি মূলত এমন এক উদীয়মান মাধ্যম যেখানে জীবন্ত মানব নিউরন ব্যবহার করে কম্পিউটেশনাল সিস্টেম বা প্রসেসর তৈরি করা হয়। ইরানের কগনিটিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজিস ডেভেলপমেন্ট টাস্কফোর্স সম্প্রতি এই অসাধ্য সাধন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ইরানি বিজ্ঞানীদের তৈরি করা এই বায়োপ্রসেসরটি মানুষের মস্তিষ্কের সমান্তরাল তথ্য প্রক্রিয়াকরণ বা প্যারালাল প্রসেসিংয়ের প্রাকৃতিক ক্ষমতাকে হুবহু অনুকরণ করতে পারে।
ল্যাবের এই কৃত্রিম ব্রেনটি অবিশ্বাস্য রকমের কম শক্তি খরচ করে জটিল ডেটা প্রসেস করতে সক্ষম। বিজ্ঞানীদের মতে প্রচলিত কম্পিউটারের তুলনায় এই ওআই সিস্টেম প্রায় 10 লাখ গুণ কম শক্তিতে কাজ করতে পারে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ল্যাবে কালচার করা এই নিউরনগুলো কৃত্রিম কোনো কোডিং ছাড়াই নিজেদের মধ্যে মানুষের মতো নিউরাল নেটওয়ার্ক বা সিনেন্স গঠন করেছে। ফলে কোনো বাহ্যিক নির্দেশ ছাড়াই এটি নিজে নিজে শিখতে পারছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো একে বিজ্ঞানীর এক ভীতিকর অথচ যুগান্তকারী অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে। এর আগে কেবল আমেরিকার কোর্টিক্যাল ল্যাবস এর মতো হাতে গোনা একটি প্রতিষ্ঠান এই সিনথেটিক বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেছিল। এবার সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এই সক্ষমতা অর্জন করে বিশ্বজুড়ে ওআই এর বৈশ্বিক দৌড়ে প্রবেশ করল ইরান। তীব্র দাবদাহ আর রেকর্ড ভাঙা গরমে পড়ছে পুরো ইউরোপ। ফ্রান্সে তাপমাত্রা ছাড়িয়েছে 44 ডিগ্রি। যুক্তরাজ্য স্পেনেও ভেঙেছে বহু বছরের রেকর্ড। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন ইউরোপের এই চরম অবস্থার পেছনে দায়ী এক বায়ুমণ্ডলীয় ট্রাফিক জ্যাম, আবহাওয়ার পরিভাষায় যাকে বলা হয় ওমেগা ব্লক। উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমি থেকে আসা এই গরম বাতাসের তৈরি হিট ডোমের কারণেই আবহাওয়ার এমন চরম ভাবাপন্ন রূপ। তীব্র গরমে পড়ছে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। গ্রীষ্মের শুরুতেই ফ্রান্সের পিসোসে তাপমাত্রা ছুঁয়েছে 44.3 ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। তীব্র গরমে ফ্রান্সে হিটস্ট্রোক সহ বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেছেন অর্ধশতাধিক মানুষ। যুক্তরাজ্যে পারদ উঠেছে প্রায় 39 ডিগ্রিতে, যা ভেঙে দিয়েছে বিগত 50 বছরের জুন মাসের সব রেকর্ড। এমনকি স্পেনের চিরশীতল সেন্ট সেবাস্টিয়ানেও তাপমাত্রা এখন 40 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ মহাদেশ জুড়ে এমন অগ্নিগর্ভ পরিস্থিতি কেন? জবাব দিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তাদের মতে ওমেগা ব্লক নামের একটি বিশেষ আবহাওয়া এজন্য দায়ী। এই ওমেগা ব্লকের বৈশিষ্ট্য হল মাঝখানে একটি বিশাল উচ্চচাপ বলয় তৈরি হয় এবং তার দুপাশে থাকে দুটি নিম্নচাপ। এই উচ্চচাপ বলয়টি উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমি থেকে প্রচণ্ড গরম ও শুষ্ক বাতাস টেনে এনে ইউরোপের উপর আটকে দিচ্ছে। এটি একটু বায়ুমণ্ডলীয় ঢাকনা বা হিট ডোম হিসেবেও কাজ করছে, যার ফলে গরম বাতাস উপরের দিকে উঠে মিলিয়ে যেতে পারছে না। বিজ্ঞানীরা বলছেন ওমেগা ব্লক আসলে একটি আবহাওয়াজনিত জট বা ট্রাফিক জ্যাম। এই উচ্চচাপ বলয়টি এতই ধীরগতিতে নড়াচড়া করছে যে কোনো ঠান্ডা বাতাস বা মেঘ একে ভেদ করে ভিতরে ঢুকতে পারছে না। ফলে দিনের পর দিন আকাশ মেঘমুক্ত থাকছে এবং একটানা কড়া সূর্যকিরণে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়েই চলছে। এমনকি রাতেও মিলছে না স্বস্তি, যার ফলে মানুষের শরীরে দিনের ক্লান্তি থেকে সতেজ হওয়ার কোনোই সুযোগ থাকছে না। জলবায়ু গবেষকরা সতর্ক করে বলছেন ওমেগা ব্লক অতীতেও দেখা গেছে, তবে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এবারের তাপমাত্রা চরম আকার ধারণ করছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর যে কোনো অংশের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে ইউরোপ। আমরা এমন এক সময় বাস করছি যখন প্রতিদিন তৈরি হচ্ছে কোটি কোটি কন্টেন্ট। কেউ লিখছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ বা অনলাইনে ব্যবসা করছে। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল ডিজিটাল ভিড়ে আপনার কন্টেন্ট কিভাবে মানুষের সামনে পৌঁছাবে? কিভাবে কেউ গুগল, ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়াতে অন্যদের চেয়ে এগিয়ে যায়? সে উত্তর খুঁজতে আজকের আয়োজনে এসইও টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসছেন মিল্কি রেজা। এসইও এর পূর্ণরূপ হলো সার্চ
প্ল্যাটফর্ম অনুযায়ী অপটিমাইজ করুন। প্রতিটি প্ল্যাটফর্মের এসইও আলাদা। ওয়েবসাইটে আর সে পর্যন্ত কুইন টিভি এবং প্রযুক্তির সাথেই থাকুন।